1757 সাল জুন মাসের 23 তারিখ পলাশীর আমবাগান। এই একটি দিন, একটি যুদ্ধ, যা একটি সোনার দেশের ভাগ্যকে 200 বছরের জন্য অন্ধকারের চাদরে মুড়ে দিয়েছিল। আমরা সবাই জানি সেই বিশ্বাসঘাতকতার গল্প। আমরা পড়েছি সেই পরাজয়ের ইতিহাস, যা আমাদের পরিচয়কে প্রায় মুছে দিতে বসেছিল। কিন্তু ইতিহাস কি সত্যিই তাই, যা শুধু বইয়ের পাতায় লেখা থাকে, নাকি এর আড়ালেও লুকিয়ে থাকে অন্য কোনো সম্ভাবনা? কি হতো যদি সেই ভাগ্য নির্ধারণের দিনে বিশ্বাসঘাতকতার বদলে জন্ম নিত এক অকল্পনীয় প্রতিরোধ? কি হতো যদি নবাব সিরাজউদ্দৌলার হাতে থাকত এমন কোনো গোপন শক্তি, যা ব্রিটিশদের অহংকারকে এক মুহূর্তে চুরমার করে দিত? আজকের এই যাত্রায় আমরা কোনো সাধারণ যদির গল্প বলবো না। আমরা কৃত্রিম বুদ্ধিমত্তার চোখ দিয়ে দেখব সেই না লেখা ইতিহাস, এক নতুন, স্বাধীন এবং শক্তিশালী ভারতবর্ষের জন্মলগ্ন। আমাদের সাথে শেষ পর্যন্ত থাকুন, কারণ এই গল্পের শেষে আপনারা এমন এক আধুনিক বাংলা দেখবেন, যা আপনার কল্পনারও অতীত। যে বাংলা দেখলে আপনি গর্বে এবং বিস্ময়ে বাকরুদ্ধ হয়ে যাবেন। ইতিহাস আমাদের বলে, নবাবের বিশাল সেনাবাহিনী থাকা সত্ত্বেও তার পরাজয়ের কারণ ছিল 3টি: সেনাপতিদের বিশ্বাসঘাতকতা, বৃষ্টির কারণে বারুদি ভিজে যাওয়া এবং ব্রিটিশদের উন্নত রণকৌশল। লর্ড ক্লাইভ জানতেন তিনি সম্মুখ সমরে জিততে পারবেন না, তাই তিনি বেছে নিয়েছিলেন ষড়যন্ত্রের পথ। মীর জাফর, রায়দুর্লভ, জগৎ শেঠ এরা সবাই ক্ষমতার লোভে বাংলার স্বাধীনতাকে বিক্রি করে দিয়েছিল। আচার্য ভাস্করের দেওয়া সেই উপহার ছিল অগ্নিচূর্ণ, প্রাচীন পুঁথি থেকে পাওয়া এক ফর্মুলা, যা দিয়ে তৈরি বারুদ শুধু জলরোধী নয়, এর বিস্ফোরণের ক্ষমতাও সাধারণ বারুদের চেয়ে অনেক বেশি। সেই রাতেই নবাবের বিশ্বস্ত সৈন্যরা গোপনে সমস্ত বারুদের সাথে সেই অগ্নিচূর্ণ মিশিয়ে দিল। ব্রিটিশ গুপ্তচরেরা কিছুই টের পেল না। পরদিন যুদ্ধ শুরু হলো। ব্রিটিশদের কামানের গোলা বাংলার সৈন্যদের ওপর আছড়ে পড়ছে। মীর জাফর তার বিশাল সৈন্যদল নিয়ে পুতুলের মতো দাঁড়িয়ে রইল, বিশ্বাসঘাতকতার সঠিক মুহূর্তের অপেক্ষায়। ঠিক দুপুরে যেমনটা ভাবা হয়েছিল, আকাশ কালো করে মুষলধারে বৃষ্টি নামল। ব্রিটিশ শিবিরে আনন্দের হিল্লোল বয়ে গেল। তারা জানত এবার নবাবের বারুদ অকেজো হয়ে পড়বে। কিন্তু এ কি, বৃষ্টির মধ্যেই নবাবের ক্যাম্প থেকে হাজার হাজার কামানের এমন তীব্র গর্জন শোনা গেল, যা পলাশীর আকাশ বাতাস কাঁপিয়ে দিল। সেগুলো সাধারণ কামানের গোলা ছিল না। অগ্নিচূর্ণ মেশানো সেই গোলাগুলো ব্রিটিশ সৈন্যদের ওপর আছড়ে পড়ার সাথে সাথে তীব্র নীল আগুনে বিস্ফোরিত হচ্ছিল। ব্রিটিশদের সুরক্ষিত তাঁবু, তাদের রণসজ্জা, সবকিছু সেই আগুনে পুড়ে ছাই হয়ে যাচ্ছিল। ব্রিটিশদের সমস্ত পরিকল্পনা মুহূর্তের মধ্যে ধুলোয় মিশে গেল। কিন্তু গল্পের সবচেয়ে বড় সংকট তখনও বাকি ছিল। মীর জাফর যখন দেখল নবাব একাই যুদ্ধ জিতে যাচ্ছেন, তখন সে তার শেষ চালটি চালল। সে তার অনুগত সৈন্যদের নিয়ে নবাবের বাহিনীর পেছনের অংশে, যেখানে নবাবের রসদ এবং কামানখানা ছিল, সেখানে আক্রমণ করে বসল। এটি ছিল নবাবের জন্য এক অভাবনীয় আঘাত। নিজের সেনাপতি পেছন থেকে আক্রমণ করবে, এটা তিনি ভাবতেও পারেননি। কিন্তু নবাব সিরাজউদ্দৌলা এবার শুধু ভাগ্যের ওপর ভরসা করে আসেননি। ফরাসি সেনাপতি সিনফ্রের নেতৃত্বে একটি ছোট কিন্তু অত্যন্ত দক্ষ গেরিলা বাহিনী আগে থেকেই জঙ্গলের মধ্যে লুকিয়েছিল, যাদের একমাত্র কাজ ছিল মীর জাফরের ওপর নজর রাখা। বিশ্বাসঘাতকতার চূড়ান্ত মুহূর্তে সিনফ্রের বাহিনী জঙ্গল থেকে বেরিয়ে এসে মীর জাফরের বাহিনীকে 2 দিক থেকে ঘিরে ফেলে। পলাশীর যুদ্ধক্ষেত্র পরিণত হয় এক ত্রিমুখী সংঘাতে, যেখানে একদিকে ব্রিটিশ, একদিকে নবাব এবং আরেকদিকে বিশ্বাসঘাতকদের মধ্যে লড়াই চলছিল। এই চরম বিশৃঙ্খলার সুযোগেই লর্ড ক্লাইভ কোনো মতে প্রাণ নিয়ে যুদ্ধক্ষেত্র থেকে পালিয়ে যান। সেই দিনটিতে পলাশীর মাটিতে শুধু ব্রিটিশ সাম্রাজ্যবাদের স্বপ্নের কবর রচিত হয়নি, কবর রচিত হয়েছিল বিশ্বাসঘাতকতারও। নবাব সিরাজউদ্দৌলা একজন বিজয়ী হিসেবে মুর্শিদাবাদে ফিরে এলেন, কিন্তু এই বিজয় কোনো সাধারণ বিজয় ছিল না। এই বিজয় ছিল এক নতুন আত্মবিশ্বাসী বাংলার জন্ম। ইংরেজরা বিতাড়িত হবার পর নবাব ইউরোপের অন্যান্য দেশের সাথে শুধুমাত্র ব্যবসা
এবং জ্ঞানের আদান প্রদানের সম্পর্ক রাখলেন, শাসনের নয়। তিনি বুঝতে পেরেছিলেন প্রকৃত শক্তি অস্ত্রের আস্ফালনে নয়, বরং জ্ঞানের আলোয় লুকিয়ে আছে। তিনি আচার্য ভাস্করের সহায়তায় সারা দেশে বিজ্ঞান ও কারিগরি শিক্ষার জাল ছড়িয়ে দিলেন। বাংলার তাঁতশিল্প আবার তার পুরনো গৌরব ফিরে পেল, কিন্তু এবার তা চলত স্টিম ইঞ্জিনের শক্তিতে। বাংলার তৈরি জাহাজ সারা পৃথিবীতে ব্যবসা করে বেড়াতে লাগল। 1857 সালে যখন বাকি ভারত ব্রিটিশদের বিরুদ্ধে স্বাধীনতার জন্য লড়ছে, তখন বাংলা তার প্রথম মহাকাশ গবেষণার জন্য অবজারভেটরি তৈরি করে ফেলেছে। এবং তারপর আসে একবিংশ শতাব্দী। প্রায় 250 বছর পর সেই বিজয়ের ফল আজকের দিনে কেমন হতো আমাদের এই চেনা শহরগুলো? এই বাংলায় ঢাকা হতো পৃথিবীর কৃত্রিম বুদ্ধিমত্তা, AI এবং বায়োটেকনোলজি গবেষণার কেন্দ্রবিন্দু, আর কলকাতা হতো বিশ্ব সংস্কৃতি ও অর্থনীতির রাজধানী। আমাদের তরুণদের স্বপ্ন থাকতো না বিদেশে পাড়ি জমানোর, বরং বিশ্বের সেরা বিজ্ঞানীরা ঢাকার বঙ্গীয় জ্ঞান বিজ্ঞান পরিষদে কাজ করতে আসতেন। আমাদের নিজস্ব মোবাইল ফোন ব্র্যান্ড পলাশ হয়তো অ্যাপল বা স্যামসাংকে টেক্কা দিত। আমাদের ফুটবল দল হয়তো বিশ্বকাপ জয় করত। এই স্বপ্নময় ছবির কি কোনো অন্ধকার দিক থাকতো না? অবশ্যই থাকতো। ইতিহাস আমাদের এটাই শেখায়, ক্ষমতা এবং উন্নতি নতুন ধরনের সংকট তৈরি করে। হয়তো ব্রিটিশদের বদলে নবাবের বংশধররাই একনায়ক হয়ে উঠত, আর সাধারণ মানুষ এক শোষকের হাত থেকে আরেক শোষকের হাতে পড়ত। হয়তো এই অকল্পনীয় প্রযুক্তি এবং সম্পদ সমাজে নতুন কোনো বিভেদ আর বৈষম্য তৈরি করত। হয়তো পরিবেশ দূষণের এক নতুন দৈত্যের জন্ম হতো। এই পুরো গল্পটি কৃত্রিম বুদ্ধিমত্তার এক কল্পনা, কিন্তু এটি আমাদের ভাবতে বাধ্য করে আমাদের সম্ভাবনা নিয়ে, আমাদের ইতিহাস নিয়ে। আচ্ছা, এবার আপনারা বলুন, আপনারা কি মনে করেন পলাশীর যুদ্ধে নবাব সিরাজউদ্দৌলার বিজয় কি সত্যিই ভারতবর্ষের জন্য এক স্বর্ণযুগ নিয়ে আসতো, নাকি ইতিহাস অন্য কোনো অন্ধকার পথে মোড় নিত? এই পরিবর্তনে ভালো দিক বেশি থাকতো নাকি খারাপ দিক? আপনার গভীর এবং মূল্যবান মতামতটি আমাদের কমেন্ট সেকশনে জানান, কারণ ইতিহাস লেখে বিজয়ী, কিন্তু কল্পনা লেখে সাধারণ মানুষ। Please like and subscribe the channel.